নিবিড় চেয়ারে বসে বলল, প্রিয়তা, আপনি জানেন না আমি কেন এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। যদি জানতেন তাহলে এইসব আমাকে শোনাতেন না। আমার বাবা মা তিলে তিলে কতটা কষ্ট পাচ্ছে আমি বুঝি। আমি চাই শেষ জীবনে বাবা মা একটু শান্তিতে থাকুক, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। সালমা বেগম মোশাররফ হোসেনকে চুপ থাকতে দেখে বলল, তুমি ছেলেটাকে বলতেই পারতে যে নতুন বাড়িতে আমরা যাব না, প্রিয়তা আর নিবিড় গিয়ে ওইখানে থাকুক। তোমরা কি করে ভাবলে তোমাদের মেয়েটা তোমাদের একা রেখে এই বাড়ি ছেড়ে তোমাদের ছেলের হাত ধরে চলে যাবে? সালমা বেগম পিছনে ফিরে প্রিয়তাকে দেখে বলল, সমস্যা কি? তোরা মাঝে মাঝে এসে আমাদের কাছে কয়েকটা দিন থেকে যাবি। প্রিয়তা সালমা বেগমকে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কখনো না, গেলে সবাই একসাথে, আর না গেলে কেউই না। মোশাররফ হোসেন মুচকি হেসে বলল, সালমা, আমার ছেলে যখনই যে ডিসিশন নিয়েছে আমাদের ভালোর জন্যই নিয়েছে। হয়তো আজও কোনো ভালোর জন্যই এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। প্রিয়তা মুচকি হেসে ভাবল, বাবা ঠিকই বলেছেন। যেই লোক বাবার এক কথায় আমাকে বিয়ে করতে পারে সেই কখনো বাবা মাকে কষ্ট দিতে পারেন না। হয়তো উনি খুব রাগী, কম কথা বলেন, হাসেন না, তাই বলে মন অতটাও খারাপ নয়। উনি কি জানেন না ওনাকে হাসলে কতটা সুন্দর দেখায়? ওনার মুচকি হাসিটা কিন্তু অনেক সুন্দর, তবে ভালো করে হাসলে হয়তো আরও সুন্দর দেখায়। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি নামবে। প্রিয়তা মাগরিবের নামাজ আদায় করে সবার জন্য চা বানিয়ে শেফালিকে বলল নিয়ে যেতে। কিন্তু বাহিরে যেন ঝড়ের মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু উনি তো বাহিরে আছেন, এই সময় ওনার অফিসে যাওয়ার কোনো কারণ নেই। তাহলে কি তনুষার কাছে? প্রিয়তা চিন্তিত মুখে সালমা বেগমের কাছে গিয়ে বলল, মা, কিরে কিছু বলবি? উনি যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছে? উনিটা আবার কে? ও মা, তোমার ছেলের কথা বলছি। তোকে বললাম না ওকে আপনি আপনি না করতে? আস্তে আস্তে বলবো তো। আস্তে আস্তে কবে? মা প্লিজ আগে বলো না। না রে, আমাকে কিছু বলে যায়নি। তুই একটা ফোন দিয়ে দেখ, আমি মায়ের রুমে যাচ্ছি। প্রিয়তা এসে চটপট করতে লাগলো। নিবিড়ের ফোন নাম্বার ফোনে নেই। হঠাৎ প্রিয়তার মনে পড়লো কার্ডেই তো নাম্বার আছে। প্রিয়তা নাম্বারটা নিয়ে ফোন দিতে লাগলো, কিন্তু নিবিড় বারবার কেটে দিচ্ছে। কলিং বেলের শব্দ শুনে শেফালি গিয়ে দরজা খুলে দিল। প্রিয়তা রুম থেকে বেরিয়ে নিবিড়কে আধা ভেজা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবিড় কিছু না বলে রুমে এসে খাটের কিনারায় বসে আছে ফোনটা সামনে রেখে। নিবিড় রুমে ঢুকে প্রিয়তাকে বসে থাকতে দেখে বলল, ফোন দিচ্ছেন কেন? কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে ভুরু কুঁচকে বলল, আপনি কি করে জানলেন আমি ফোন দিচ্ছি? আমার নাম্বার তো আপনার কাছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে আমতা আমতা করে বলল, জেনেছি। নিবিড় জানে না এমন কিছুই নাই। কথাটা বলে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজের মনে মনে বলতে লাগলো, নিবিড়, মাঝে মাঝে কেন যে এত বাজে বকিস? একটুর জন্যই তো ধরা পড়ে যাচ্ছিলি। প্রিয়তা তো জানে না আমি নাম্বারটা ওর ফোন থেকে নিয়ে রেখেছি। ভাগ্যিস একটুর জন্য ধরা পড়ে যায়নি। বাইরের বৃষ্টির যেন কমতে ইচ্ছে করছে না। প্রিয়তা জানালার পর্দা সরিয়ে দিয়ে দাঁড়িয়ে দেখছে। আকাশের মন আজ অতটা খারাপ কেন? ওর হয়তো আমার মতো অনেক কষ্ট লুকিয়ে আছে, কাউকে বলতে পারছে না, তাই আজ অঝোর ধারায় কাঁদছে সে। নিবিড় ড্রয়িং রুম থেকে এসে লাইট বন্ধ দেখে লাইট অন করার জন্য এগিয়ে যেতে চোখ পড়ল জানালার কাছে। বাহিরের বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোতে দেখা যাচ্ছে প্রিয়তা দাঁড়িয়ে আছে চিন্তামগ্ন হয়ে। নিবিড় ধীরে ধীরে কাছে গিয়ে বলল, ঘুমাবেন না? প্রিয়তা অন্ধকারে আবছা আলোয় নিবিড়ের দিকে তাকালো। কিছুটা সময় চুপ থেকে বলল, জানেন মিস্টার নিবিড়, আকাশের আজ খুব মন খারাপ। কেন খারাপ সেটা কাউকে মন খুলে বলতে পারছে না, ঠিক আমার মতো। আমার শ্বশুর আছে, মায়ের মতো শাশুড়ি আছে, বোনের মতো একটা ননদ আছে। এই সব কিছুর মাঝে যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই নেই। এই যে আপনি, এত দেশে দেশের বাইরে আপনার নাম এত ছড়িয়ে আছে, আপনি সব কিছুই তো বোঝেন, তাই না? কিন্তু আপনার জীবনে সামান্য আমার মতো মানুষটাকে বুঝতে পারেন না। আমি কি এতটাই খারাপ মিস্টার নিবিড়? আমি কি এতটাই অসুন্দর? কথাটা শুনে নিবিড় করুণ চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই থামেন। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কতটা দিন এভাবে পালিয়ে বাঁচবেন? আপনি আমাকে সত্যি করে একটা কথা বলবেন, এই কয়েকটা দিনও কি আমার প্রতি আপনার কোনো মায়া জন্ম নেয়নি? এক বিন্দুও না? নিবিড় প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, একটুও না, আর কখনো জন্মাবেও না।
আপনাকে আমি আমার বাড়িতে রক্ষিতা হিসেবেই থাকতে দিয়েছি শুধুমাত্র আমার বাবার কথায়, তাছাড়া আর কিছুই না। অনেক রাত হয়েছে, এইসব বোকা বোকা কথা না ভেবে ঘুমিয়ে পড়ুন। সকালে আমার অফিস আছে এবং তনুর সাথেও দেখা করতে হবে। নিবিড় এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, খাটের থেকে একটা বালিশ নিয়ে গেস্ট রুমে চলে গেল। প্রিয়তা সেখানে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ স্থির হয়ে। নিবিড় বালিশটা রেখে থমকে বসে মনে মনে ভাবছে, প্রিয়তা, আপনি জানেন না আপনাকে আমি আমার মনের কোন জায়গায় বসিয়েছি। এই রাতে আপনার সাথে থাকলে আমার শিওর ভুল কিছু হয়ে যাবে। আপনি জানেন বিদ্যুৎ চমকানোর আলোতে আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছিল। আপনি যখন আপনার কথা বলা নিয়ে ব্যস্ত, তখন আমি আপনাকে দেখা নিয়ে ব্যস্ত। আপনার চোখের দিকে তাকালে আমি কেমন যেন হয়ে যাই, বুঝতেই পারি না। আমার অস্তিত্ব যেন নিজের ভেতরেই থাকে না। আজ রাতে আমি আপনার কাছে থাকলে হয়তো নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। আপনার মন্ত্রমুগ্ধের মায়ায় নিজেকে হারাতে এক মুহূর্তেও দেরি হবে না আমার। নতুন বাড়িতে মোশাররফ হোসেন আর সালমা বেগম নিবিড়ের দাদিকে নিয়ে সকালেই চলে গেছেন। প্রিয়তা নিবিড় আর নিজের টুকটাক জিনিস গুছিয়ে নিতে দেরি হয়ে গেল। প্রিয়তা ইচ্ছে করেই এই দেরিটা করেছে। নতুন বাড়িতে উনি ছাড়া পা দিতেই নিজের কাছে অপূর্ণ মনে হবে। উনি অফিস থেকে নাকি এখানে একবার আসবেন, সেই সুযোগে ওনার সাথেই চলে যাব। দুপুরে অফিসে বসে নিবিড় ভাবছে, সকালে আসার সময় ইচ্ছে করেই প্রিয়তাকে শুনিয়ে বলেছিল অফিস থেকে একবার ওই বাড়িতে যাবে, যাতে প্রিয়তা তার জন্য অপেক্ষা করে। নতুন বাড়িতে নতুন মানুষকে নিয়ে প্রথম পা রাখতে কার না ভালো লাগে। প্রিয়তা কি আমাকে রেখে বাবার সাথে চলে গেল? কিছুক্ষণ চুপ থেকে নিবিড় মোশাররফ হোসেনকে ফোন দিয়ে বলল, বাবা, আপনার কি ঠিকমতো পৌঁছাতে পেরেছেন? হ্যাঁ, তোমার নতুন বাড়ি আমার ভালো লেগেছে, তবে এই বয়সে সিঁড়ি দিয়ে ওঠানামা বড়ই মুশকিল। তোর দাদিও তো পারবে না। ডোন্ট ওয়ারি বাবা, মাহিদকে পাঠিয়েছি, ও আপনাদের নিচের রুমে সেট করে দিবে। হ্যাঁ বাবা, সেই ভালো। আগের একতলা বাড়িটাও কিন্তু খারাপও ছিল না। হয়তো তোমার দোতলার বাড়ির থেকে অতটা রাজি কেউ নয়। নিবিড় মোশাররফ হোসেনের কথা এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রিয়তার কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। তবু এক নিঃশ্বাসে বলল, বাবা, প্রিয়তা কি করছে? আরে ও তো এখনও আসেনি। আচ্ছা শোন, তুই তো ওই বাড়িতে যাবি, আসার সময় জুহি আর প্রিয়তাকে নিয়ে আসিস। কথাটা শেষ করতেই নিবিড় আর দেরি করলো না। রিসাদ, আমি আজ অফিসে আসবো না, আপনি একটু সামলিয়ে নেবেন। ওকে স্যার। নিবিড় এসে বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে দেখে সব কিছু এলোমেলো হয়ে আছে। নিজের রুমে গিয়ে দেখে প্রিয়তা লাল রঙের একটা শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিয়ে আছে। খাটের ওপর থেকে ব্যাগগুলো নামতেই হিমশিম খাচ্ছে দেখে নিবিড় এসে হাত বাড়িয়ে ধরে নিচে নামিয়ে দিল। আর আপনি কখন এলেন? নিবিড় গম্ভীর গলায় বলল, এখন। আর আপনি এইখানে কি করছেন? সকালবেলা মায়ের সাথে চলে যাননি কেন? প্রিয়তা মনে মনে ভাবছে, কি রাক্ষস রে বাবা, ওনার জন্যই গেলাম না, আর উনি আমাকে বলে কিনা কেন যায়নি। আর আমি যে এত সুন্দর একটা লাল শাড়ি পরেছি সেদিকে কোনো খেয়াল নেই। থাকবেই বা কেন? ওনার তনুষা তো আর আমি না। শাট আপ। তনুষা তোমার মতো ওই রকম শাড়ি পরে না যে তাকে নিয়ে মনের মাইক্রোফোনে জোরে জোরে বলতে হবে। আপনি কি করে জানলেন আমি মনে মনে কি বলছি? আপনি এত জোরে জোরে কথা বলেন যে এলাকার সব মানুষই শুনতে পায়। কথাটা বলে নিবিড় রুম থেকে হাসি চেপে রেখে বেরিয়ে গেল। আর মনে মনে ভাবছে, শাড়িটা আপনাকে আমার মনের রানীর মতো লাগছে। তনুষা এই শাড়ি পরলে কখনই এতটা সুন্দর লাগতো না। সবগুলো ব্যাগ গাড়িতে উঠিয়ে বলল, জুহি, তোরা তো দেরি কেন বলতো? ভাবি একা দেখে আমি থেকে গেলাম, তুমি কখন আসবা না আসবা তার তো ঠিক নেই। জুহি গাড়ির পিছনে বসে পড়ল। প্রিয়তা এসে জুহির সাথে বসার জন্য দরজা খুলতেই নিবিড় গম্ভীরভাবে বলল, আপনি কেন পিছনে বসছেন? তাহলে কোথায় বসবো? সামনে বসুন। আমি কোনো বাইরের লোকের ড্রাইভার নই, বোনের ড্রাইভার হতে রাজি আছি, তবে আপনার নয়। প্রিয়তা উচ্চস্বরে কিছু না বলে বিড়বিড় করতে করতে সামনে গিয়ে বসল। নিবিড় প্রিয়তার বিড়বিড় দেখে নিজের অজান্তে মুচকি হেসে দিল। নতুন বাড়িতে এসে সদর দরজা দিয়ে ঢুকতেই নিবিড়ের দাদি জোরালো গলায় বলল, খাড়াও খাড়াও, তোমরা দুজনে এই বাড়িতে থাইকে সুখে সংসার করানো লাগবো। নিবিড়ের মা, যাও তো নতুন বউডারে বরণ কইরা ঘরে তোলো। আর একখান কথা, নিবিড় দাদা ভাই, ঢোকার সময় বউডারে কোলে লইয়া ঢুকতে হইব। সালমা বেগম এসে প্রিয়তার ডান হাত ধরে, আয় মা ঘরে আয়, এইটা তো তোরই ঘর। খাড়াও নিবিড়ের মা, নিয়মকানুন কি ভুলে গেছো নাকি? নিবিড়, মায়াডারে কোলে করে নিজের ঘরে নিয়ে যাও। কথাটা বলতেই প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে দেখে সে গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে আছে। কি হইল? কথা কানে যায় না?
ওরে কোলে লইয়ে নিজের ঘরে যাও। জুহি অট্টহাসি দিয়ে বলে, ও ভাইয়া, কি রোমান্টিক তাই না? ভাবি তুমি রেডি হও, ভাইয়া তোমায় কোলে নিবে। প্রিয়তা মনে মনে বলল, এই রাক্ষস আমায় কোলে নিবে? জীবনে কথাটা শেষ করতে পারল না প্রিয়তা। হঠাৎই নিবিড় প্রিয়তাকে কোলে তুলে নিল। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের মুখে। নিবিড় কি সত্যি সত্যি তাকে কোলে তুলে নিল? নিবিড় ধীরে ধীরে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে নিয়ে প্রিয়তাকে দাঁড় করালো। প্রিয়তা এতক্ষণ ঘরের মধ্যে ছিল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় কিছু না বলেই, শেফালি আপা একটু কথা শুনে যাও। আলমারি থেকে তোয়ালাটা নিয়ে শেফালিকে আসতে দেখে বলল, আজ তোমার রান্না করতে হবে না, মাহিদ বাইরে থেকে খাবার নিয়ে আসবে। তুমি প্রিয়তার ব্যাগগুলো নিয়ে এসে ওর সাথে হেল্প করো। ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। নিবিড় প্রিয়তাকে অন্যমনস্ক হয়ে আসছে দেখে বলল, হোয়াট? প্রিয়তা মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে একটু একটু করে নিবিড়ের সামনে গিয়ে এসে বলল, আপনাকে একটু পড়ার সুযোগ দিবেন? মানে কি? আমি কি বই নাকি আপনি পড়বেন? তার চেয়ে বেশি কিছু। বই পড়লে বোঝা যায়, শেখা যায়, কিন্তু আপনাকে বুঝতে পারি না। গিরগিটির মতো কখন যে রং পাল্টান বুঝতেই পারি না। কি বলতে চাইছেন আপনি? কিছু না, আপনি গোসল করে নিন, আমি নিচে যাচ্ছি, বাড়িটা একটু ঘুরে দেখি। নিবিড় কিছু বলল না, ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা এসে জুহিকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখল। সালমা বেগম আর দাদির কাছে এসে বসল। তোমার নামটা জানি কি? প্রিয়তা দাদি। নামটা ভালা, কিন্তু অত শক্ত নামে তোমারে ডাকবার পারুম না, তোমারে আমি পিউ বইলা ডাকমু। প্রিয়তা মুচকে এসে বলে, আচ্ছা দাদি। মাহিদ সেই মুহূর্তে সবার জন্য খাবার নিয়ে এসেছে। শেফালি এগিয়ে গিয়ে মাহিদের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে তারপর বলল, আপনি বসেন। প্রিয়তা মাহিদের দিকে মুচকি হেসে বলল, মাহিদ সাহেব বসেন, আপনার স্যার গোসল সেরে নিচে নেমে আসবে। কেটে গেল পুরো একটা মাস। নিবিড় আর প্রিয়তার সম্পর্কের একটুও পরিবর্তন নেই, সেটাই প্রিয়তার কাছে মনে হচ্ছে। সন্ধ্যার বারান্দায় বসে প্রিয়তা ভাবছে, একটা মাস কেটেই গেল, সময়ের কত তারা। কিন্তু মিস্টার নিবিড় একটুও পাল্টালো না। তনুষাকে নিয়ে ওনার সময়টা ঠিক কেটে যায়, এটাই হয়তো আমার প্রাপ্য ছিল। জীবন তো সবার একরকম নয়, আর উনি তো আমায় রক্ষিতা ছাড়া কিছুই ভাবেন না। উনি আমাকে না ভালোবাসলেও কেন জানি আমার মন ওনাকেই চায়, চোখ জোড়া বারবার ওনাকেই খোঁজে। কেন মনে হয় ওনার বুকে একবার মাথা রাখলে দুনিয়ার সমস্ত কষ্ট আমি ভুলে থাকতে পারবো। নিবিড়, আপনি কি পারেন না আমাকে একটাবার সুযোগ দিতে? পারেন না একটাবার আমার ভালোবাসাকে তলিয়ে দেখতে? প্রিয়তা আবার নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, প্রিয়তা, তুই ভালোবাসার কথা কেন ভাবছিস? নিবিড়ের বাবা মা বোন সবাই কি তোকে কম ভালোবাসে? সব ভুলে 1.5 বছর কিভাবে কাটাবি সেই চিন্তায় কর। একটা মাস তো ফুরিয়েই গেল। তনু, আমাকে ছাড়ো প্লিজ, প্রিয়তা আমার জন্য অপেক্ষা করছে। নিবিড়ের কথা শুনে তনুষা নিবিড়কে আরও নিজের কাছে টেনে বলল, বউ এখন তোমার কাছে সব, আমি কিচ্ছু না। শাট আপ তনু, প্রিয়তা আমার স্ত্রী, ভুলে গেলে চলবে না। আর আমি ওকে নিজের অজান্তে কখন যে নিজের ভেবে ফেলেছি তা আমি বুঝতেই পারিনি। ওই মেয়ের মাঝে কি আছে যে আমার মাঝে নেই? আমিও তোমাকে ভালোবাসি নিবিড়, তুমি যদি চাও আমি এখনই আমার সব উজাড় করে তোমাকে ভালোবাসবো। প্লিজ নিবিড়, তবু আমাকে ছেড়ে যাও না। কথাটা বলেই তনুষা নিবিড়কে জড়িয়ে ধরতেই নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তনুষাকে সরিয়ে বলল, তোমার মাঝে প্রিয়তার তফাৎ কোথায় জানো? নিজের চরিত্রের। প্রিয়তাকে আমি যদি মুখ ফুটে বলতাম না, সে জীবনে এভাবে রাজি হবে না, যতক্ষণ না আমার ভালোবাসা তার উপর প্রয়োগ করব। তুমি জানো, আজ পর্যন্ত আমার সামনে নিজের ওড়নাটাও খোলে না, আর তুমি নিজেকে উজাড় করতে চলে আসছো। তনু, অনেক হয়েছে, প্লিজ, আমি আর তোমাকে নিতে পারছি না। নিবিড়, তুমি এইভাবে আমার কাছ থেকে দূরে যেতে পারো না। তার মানে আমি কি বুঝে নেব? নিবিড় ইসলাম মেয়েদের ব্যবহার করে, প্রয়োজন ফুরালে দূরে সরিয়ে দেয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস তনুষা, তুমি নিজেও ভালো করে জানো আমি এমন কিছুই করিনি যেটা তোমার ক্ষতি হবে। তোমার সাথে কখনো আমি বেড শেয়ার করিনি যে আমি তোমাকে ব্যবহার করব। কথাটা বলেই নিবিড় নিজের বাড়িতে আসার জন্য পা বাড়াতেই, প্লিজ নিবিড়, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি। নিবিড় তনুষাকে সরিয়ে গাড়ির সামনে এসে দরজা খুলতেই তনুষা এসে হাত ধরে ফেলে। তুমি আমার চাকরিটা নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমাকে তুমি তোমার বিয়ের পর থেকে সময় দাওনি, তাও মেনে নিয়েছি, কিন্তু তুমি চলে যাবে সেটা তো আমি মেনে নেব না। তনুষার কথা শুনে নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, তুমি আমাকে ছাড়বে না এমনি এমনি, আমিও জানি।
পকেট থেকে চেক বই বের করে সাইন করে তনুষার হাতে দিয়ে টাকার অঙ্কটা বসিয়ে নিও। নিবিড় আর দেরি করলো না, মুহূর্তে সেখান থেকে বাড়ি এসে সদর দরজার দাঁড়িয়ে কলিং বেল দিতেই শেফালি এসে দরজা খুলে দিয়েছে। সবাই ড্রয়িং রুমে বসে থাকলেও নিবিড় কাউকে কিছু না বলে উপরে উঠে, প্রিয়তা আপনি আছেন এইখানে? সবাই ড্রয়িং রুমে বসে থাকলেও নিবিড় কাউকে কিছু না বলে উপরে ওঠে। প্রিয়তা আপনি আছেন এইখানে? প্রিয়তা নিবিড়ের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে বারান্দা থেকে বেরিয়ে এসে তারপর বলল, কী ব্যাপার মিস্টার নিবিড়, আজ এত তাড়াতাড়ি? প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, এমনি একা একা কী করছেন বারান্দায়? ভালো লাগছে না তাই বসেছিলাম। আপনি চেঞ্জ করে নিন, আমি চা নিয়ে আসছি। প্রিয়তা দরজার সামনে যেতেই, প্রিয়তা। প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবেন? মন খারাপ? প্রিয়তা একটু অবাক হয়ে মনে মনে ভাবছে, রাক্ষসের হঠাৎ কি হলো, আমার মন খারাপ কিনা জিজ্ঞেস করছে। আপনার কি জ্বর আসলো নাকি নিবিড় সাহেব? আমি ঠিক আছি, বললেন না তো মন খারাপ কিনা। প্রিয়তা হে হে করে হেসে বলল, এইবার বুঝেছি, নিশ্চয় জিনে ধরেছে তাই না? শাট আপ প্রিয়তা, কি ভুলভাল বকে যাচ্ছেন, আমাকে জিনে ধরতে যাবে কেন? আমি একদম পারফেক্ট। আমি আপনাকে বলতে চাইছি আপনার ভালো লাগছিল না কেন, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, আপনার মায়ের কথা মনে পড়ছে। এই তো দেখছি সত্যি সত্যি জিনে ধরেছে। যে মানুষ বিয়ের পর থেকে একটা দিন দেখলাম না আমার ভালো লাগার কথা জিজ্ঞেস করতে, আজ যে সেই কিনা একদম বাপের বাড়ি চলে গেল। প্রিয়তা নিজের মাথায় হাত দিয়ে, আমার মাথাটা কেমন জানি ঘুরছে। নিবিড় বিরক্তকর গলায় বলল, যান তো যান, আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে, যে কাজে যাচ্ছিলেন যান। প্রিয়তা চা বানাতে গিয়েও ভাবনার শেষ নেই, হঠাৎ কি এমন হলো ওনার। যাই হোক, তবু উনি আমার কথা তো ভেবেছেন, কিন্তু আমার মা বিয়েটা দিয়ে যেন বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। বাবা যতই বলুক না কেন আমার সাথে যোগাযোগ না করতে, তারা তো একবার করে দেখতে পারতো। আমি জানি বাবা কখনই কিছু বলতো না, এবং কি মিস্টার নিবিড়ও না। প্রিয়তা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে চা নিয়ে উপরে উঠে আসতেই, কিরে মা, চা কার জন্য? বাবা, আপনার ছেলের জন্য। আমাকে কি এক কাপ দেওয়া যাবে? প্রিয়তা নিজের হাতের কাপ মোশাররফ হোসেনকে দিতেই, বসো এখানে। শেফালি আপা, তোমার ছোট ভাইজানকে এক কাপ চা দিয়ে আসো। কথাটা বলেই প্রিয়তা বসে। বাবা কিছু বলবেন? কথাটা না বললেই ভালো হতো, তবে তবুও কেন জানি বলতে ইচ্ছে করছে। তোমার একটা বোন আছে কিনা, নাম যেন কি, একটা ছোট বাচ্চা আছে। অনিলা। অনিলা, ওর সাথে শপিং মলে দেখা হয়েছে। সালমা আর আমি গিয়েছিলাম মায়ের জন্য কিছু কেনাকাটা করতে, সেখানে তার সাথে দেখা। প্রথমে আমাকে দেখে সালাম করতে আমি অবাক হলাম, পরে তোমার পরিচয় দিতে চিনলাম। আসলে সেদিন কিছুক্ষণ দেখেছিলাম, মনে নেই। শেফালি নিবিড়ের দিকে চা দিতেই, তোমার ভাবি কোথায়? ভাইজান, ভাবি খালুজানের লগে কথা কইতাছে। চা এখানে রেখে যাও। চা দিয়ে শেফালি আসতেই, শেফালি আপা, ওকে বলবে আমি ডাকছি, কথা শেষ করে যেন তাড়াতাড়ি আসে। বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছেন? বলল তোমার মা নাকি এখন তোমার বোন রিয়াকে নিয়ে থাকে, মাঝে মাঝে ইভাও এসে থাকে। তোমার রিয়ার সাথে কথা হয় না কলেজে গেলে? না। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা। শেফালি উপর থেকে এসে বলে, ভাবি, আপনারে ভাইজান ডাকে, আসছি, তুমি যাও। রাতের খাবার খেয়ে সবাই ঘুমোতে চলে গেল। প্রিয়তা প্রতিদিনের মতোই এসে শুয়ে পড়ল। নিবিড় অফিসের কাজ করছে ল্যাপটপে। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ল টের পায়নি। নিবিড় প্রিয়তার দিকে বারবার আর চোখে তাকিয়ে দেখছে প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। নিবিড় মুচকি হেসে ল্যাপটপটা রেখে নিজের জায়গায় শুয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তার চুলগুলো মুখের সামনে এসে পড়ে আছে। নিবিড় প্রিয়তার দিকে একটু ঝুঁকে চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধতার চোখে তাকিয়ে আছে। ইচ্ছে করছে ঠোঁটগুলো একটুখানি স্পর্শ করতে। প্রিয়তাকে ভাবনাতে রেখেই নিবিড় ঘুমিয়ে পড়ল। সকাল সকাল প্রিয়তা উঠে নিবিড়ের সব কিছু রেডি করে দিয়ে কলেজে চলে গেল। নিবিড় ঘুম থেকে উঠছে না দেখে সালমা বেগম এসে নিবিড়কে ডেকে উঠিয়ে বলল, কিরে নিবিড়, আজ এত বেলা করে ঘুমাচ্ছিস, শরীর খারাপ? কয়টা বাজে মা? সালমা বেগম জানালার পর্দা সরিয়ে দিয়ে বলল, 11টা। প্রিয়তা তোকে ডেকে যায়নি? না। ফোন নিয়ে তাকিয়ে দেখে মাহিদ আর রিশাদের অনেকগুলো মিসড কল। নিবিড়ের মিটিংয়ের কথা মনে পড়তেই তড়িৎভাবে উঠে গিয়ে রেডি হয়ে কিছু না খেয়ে অফিসে চলে গেল। নিবিড়কে দেখে রিশাদ এগিয়ে গিয়ে, স্যার, আমি তো ভেবেছিলাম আপনি মিটিংয়ে আসতেই পারবেন না। থ্যাঙ্কস গড, আপনি 5 মিনিট আগে এসেছেন, সব ক্লায়েন্ট অনেক আগেই এসে গেছে। নিবিড় সে ব্যাপারে কিছু না বলে বলল,
মাহিত, ফাইলগুলো নিয়ে মিটিং রুমে আসো। 1 ঘন্টা পর নিবিড় মিটিং শেষ করে বেরিয়ে আসতেই রিশাদ এসে বলল, কংগ্রাচুলেশন স্যার, প্রজেক্টটা আমরা পেয়েছি। নিবিড় মুচকি হেসে বলল, মিস্টার রিশাদ, নিবিড় বিজনেসম্যানে কখনো হারতে শেখেনি। মাহিত, আজ আমি আর অফিসে থাকছি না, কাজ ভালো করে বুঝে নিয়েছ? জি স্যার, ওকে বাই। নিবিড় গাড়িতে উঠেই ভাবলো প্রিয়তার সাথে দেখা করে ওকে নিয়েই বাসায় যাবে। মেয়েটার ওপর সকালের রাগটা নিমিশে চলে গেছে। আজ যে খুশির খবরটা প্রিয়তাকে আগে দিতে ইচ্ছে করছে। নিবিড় বিজনেসে হারে না ঠিক, কিন্তু আজকের প্রজেক্ট হাতে আমি পাবো সেটাও ভাবিনি, কারণ আমার থেকে বড় বিজনেসম্যান সেখানে ছিল। কথাগুলো ভাবতে ভাবতে নিবিড় প্রিয়তার কলেজে এসে পৌঁছালো। হাসি হাসি মুখ নিয়ে কলেজের করিডোর দিয়ে হাঁটছে আর যাদেরকে চিনে তাদের সাথে কুশল বিনিময় করছে। দেখুন ইশাক ভাই, আমি চাই না আপনার কোনো কিছুতেই আমি নিজেকে জড়াতে। আমি নিজে অনেক প্যারার মধ্যে আছি, তার উপর আপনার এইসব ভুলভাল কথা আমার মোটেও ভালো লাগে না। নিবিড় অফিসের দরজায় এসে হাসি মুখটা হঠাৎই মলিন হয়ে গেল। ইশাক হঠাৎই প্রিয়তার হাত জড়িয়ে, প্লিজ প্রিয়তা, একবার ভেবে দেখো, আমি তোমায় কথা দিচ্ছি আমি এমন কিছু। প্রিয়তা কিছু বলতে যাবে, তখনই দরজার দিকে চোখ পড়তেই আপনি? নিবিড়ের এই দৃশ্যটা যেন চোখে আটকে গেল। চোখ দুটো যেন ভারী হয়ে আসছে। রাগান্বিত টকটকে লাল দুটো চোখ নিয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। কি করছে এইসব প্রিয়তা? তার মানে কি আমি ভুল ছিলাম? নিবিড়ের ভুল কি এতটাই হয়? প্রিয়তা তড়িঘড়ি করে ইশাকের থেকে হাতটা সরিয়ে, আপনি হঠাৎ কলেজে? নিবিড় আস্তে আস্তে প্রিয়তার দিকে এগিয়ে সামনাসামনি দাঁড়িয়ে বলল, আমি আসাতে কি আপনার বিরাট সমস্যা হয়ে গেল? সমস্যা হবে কেন? নিবিড় কিছু না বলে প্রিয়তার হাত শক্ত করে ধরে বাড়ির পথে পা বাড়তেই, কি করছেন আপনি? ইশাক কিছুটা অবাক হয়ে বলল, আরে মিস্টার নিবিড়, আপনি ওর এইভাবে হাত ধরতে যাবেন কেন? এইটা কলেজ, এখানে একটা আইনকানুন বলে কথা আছে। শাট আপ! আমার বউয়ের হাত আমি যেখানে ইচ্ছা সেখানে ধরব, তার জন্য আপনার কাছে অনুমতি নিয়ে নয়। ওর হাজব্যান্ড হাত ধরলে আইন দেখাচ্ছেন? আপনি যখন পরপুরুষ হাত ধরেছেন সেটা কি অবৈধ ছিল? প্রিয়তা অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। বাড়িতে নিয়ে গেলে তার কপালে যে দুঃখ আছে প্রিয়তার অজানা নয়, তবুও ভালো লাগছে নিবিড় আজ প্রথম তাকে কোনো কারণে নিজের পরিচয়টা একজনকে হলেও দিয়েছে। ইশাক নিবিড়ের কথা শুনে হতভম্ব হয়ে আছে, মুখে কোনো কথা নেই। নিবিড়ও প্রিয়তার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে বাড়ির পথে রওনা দিল। ইশাকের মনে হলো সে এতক্ষণ প্রিয়তাকে নিয়ে স্বপ্ন দেখছে। প্রিয়তা সেদিন বলল তার স্বামী 8 পাস, মুদি দোকানি, কিন্তু আজ দেখি শহরের নামকরা বিজনেসম্যান। যাক বাবা, এই তো দেখি রাতারাতি কোটিপতি। তবে কি থেকে কি হইল বুঝতেই তো পারলাম না। হাত ধরলাম কিসের জন্য, আর হয়ে গেল কি? প্রিয়তাকে ফোন করে সরি বলবো? না থাক, হেতে যদি কোনো বিপরীত হয় বরং এর চেয়ে ভালো পরে সব বুঝিয়ে বলা যাবে। নিবিড় প্রিয়তাকে হাত ধরে টেনে বাড়ির ভিতরে ঢুকতেই সালমা বেগম, নিবিড়ের দাদি সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আর কি করছেন? আপনি আমার কথা তো শুনবেন, প্লিজ আপনি আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। কিন্তু নিবিড় কোনো কথাই বলল না। সালমা বেগম বিস্ময় নিয়ে, নিবিড় কি হয়েছে? তুই প্রিয়তাকে এইভাবে টানাটানি করছিস কেন? নিবিড় কোনো কথা না বলে গম্ভীর মুখে প্রিয়তাকে নিয়ে উপরে উঠে গেল। নিবিড়ের মা, তোমার পোলাটার যখন রাগ ওঠে তখন আমার খুব ভয় হয়। সেই কথা কয় না, হাসি তামাশা করে না, হেরাই কিন্তু বিপদ ডাইকা আনে। মা, নিবিড় শান্ত, কথা কম বলে, রাগী কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। আমি কবে তার শেষ হাসিটা দেখেছি আমি জানি না, কিন্তু প্রিয়তা আসার পর থেকে আড়ালে আবডালে মুচকি হাসিটা দেখেছি। মা, ওর মনে যে কষ্টটা লুকিয়ে আছে সে হয়তো আমাকে কখনো বলবে না। আমি চাই তার আদর্শ মা হয়ে সারা জীবন তার পাশে থাকতে। নিবিড়ের মা, তোমারে আমি কষ্ট দিতে চাইনি, তাই আমি আসার পর থেকে যা দেখতাছি তাই বলতে চাইছি। মা, নিবিড় কি করে না করে সেটা নিয়ে ওর বাবা কিংবা আমি মাথা ঘামাই না। আমি জানি আপনি প্রিয়তার ব্যাপারটা নিয়ে বলতে চাইছেন। আমার বিশ্বাস তার অতীতের মতো প্রিয়তাকেও একদিন ঠিক নিজের করে নিবে। কথাটা বলেই সালমা বেগম নিজের রুমে চলে গেলেন। নিবিড় প্রিয়তাকে টেনে এনে খাটের উপরে ফেলে দিয়ে গিয়ে দরজা আটকে দিল। একটু এগিয়ে এসে প্রিয়তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। প্রিয়তা দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বলল, আপনার সমস্যাটা কোথায় একটু বলবেন প্লিজ? নিবিড় ভারী গলায় বলল, আপনি কলেজে যান কেন? ছেলেমেয়েদের শিক্ষা দিতে, তাই না? সি, আমার ভাবতে অবাক লাগছে। আপনি আপনি কিনা, আমার ভাবতে অবাক লাগছে। আপনি অফিসে দাঁড়িয়ে ছেলেটার সাথে, তাতে আপনার কি? আমার যা ইচ্ছে আমি করব।
কারণ আমি তো আপনার কাছে 1 বছর 5 মাস আছি। তারপর তো আমার জীবনে একজনকে প্রয়োজন, তাই না? সে যদি ঈশাকই হয় তাহলে আপনার ক্ষতি কী? নিবিড় প্রিয়তার কথা শুনে রাগ অতিক্রম করে লাল লাল চোখে তাকিয়ে আছে হিংস্র বাঘের মতো। আপনি আপনার তনুষাকে নিয়ে ভালো থাকেন, শান্তিতে থাকেন, সেখানে আমি তো এন্ট্রি করি না, তাহলে আপনি কেন করছেন? আপনার তো জলে কেন? নিবিড় তড়িৎভাবে প্রিয়তার 2 বাহু শক্ত করে ধরে বলল, কারণ আমি আপনাকে এইটুকু বলে নিবিড় থেমে গিয়ে নিজেকে সংযত করে। কিছুক্ষণ চুপ থেকে, কাল থেকে আপনার কলেজে যাওয়া বন্ধ। প্রিয়তা কপাল ভাঁজ করে বলে, মানে? খুব সোজা, আপনি কলেজে যাবেন না তো যাবেন না, চাকরিটা ছেড়ে দিন। মিস্টার নিবিড়, আপনার মাথা ঠিক আছে? এই চাকরি চলে গেলে আমি কোথায় থাকবো, কি করব? আপনার কাছ থেকে চলে গেলে তো এটাই আমার সব। আমার বাড়িতে থাকতে হলে চাকরি নামের ওইসব নোংরামি বাদ দিতে হবে। বাবা মায়ের সেবা করুন, এটাই আপনার জন্য বেটার। কথাটা বলেই নিবিড় মনে মনে ভাবছে, শালা আমার বউয়ের হাত ধরা। নিবিড় কি সেটা তোকে আজ ভালো করে বুঝিয়ে দেব। কথাটা ভেবেই নিবিড় চলে যেতেই প্রিয়তা পিছন থেকে এগিয়ে গিয়ে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথা এখনও শেষ হয়নি। নিবিড় থমকে দাঁড়াতেই প্রিয়তা আবার বলল, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি আমার মতো থাকব। দরকার প্রয়োজনে ঈশাকের সাথে। প্রিয়তা আর কিছু বলতে পারল না। নিবিড় পিছনে ফিরেই হাতের উল্টো পিঠ দিয়ে প্রিয়তার গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে তারপর বলল, আমার কথার ওপরে কথা আমার একদম পছন্দ না। কথাটা বলেই নিবিড় দরজা খুলে বাইরে চলে গেল ফোনটা কানে নিয়ে। প্রিয়তা গাল ধরে দাঁড়িয়ে কান্না জড়িত চোখে মুখে হাসি ফুটিয়ে বলল, আমি তো তাই চেয়েছিলাম। আমি আজ বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, শুধু মুখে বলতে পারছেন না। আপনি যদি আমাকে ভালোই না বাসতেন তাহলে ঈশাক আমায় হাত ধরেছে, আপনি এতটা কষ্ট পেতেন না। আপনার ভিতরে আগুন জ্বলছে, তাই না? এই রকম আমারও জ্বলে যখন আপনি তনুষার সাথে কথা বলেন আমাকে দেখিয়ে। এখন বুঝেছেন ভালোবাসার মানুষ অন্যজনের কথা বললে কতটা কষ্ট হয়। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমার কোনো দুঃখ নেই, কষ্ট কিছুই নেই। তবুও তো জেনেছি আপনি আমাকে ভালোবাসেন, হোক না সেটা অস্পষ্ট, তাতে কি? আপনার মনে তো আগুন জ্বলেছে। কাঁধে হালকা স্পর্শ পেয়ে সালমা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে মোশাররফ হোসেন। সালমা বেগম তড়িঘড়ি করে চোখ মুছে, কি গো, তুমি না নিবিড়ের অফিসে যাওয়ার কথা, এখন দেখি তুমি বাড়িতে। সালমা, আমি বুঝি তোমার লুকোনো চোখের পানির কথা। সে কি বলতে চায়? কিন্তু সালমা, নিবিড় কিন্তু তোমাকে কখনো। সালমা বেগম তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে মোশাররফ হোসেনের মুখে হাত দিয়ে বলে, কেউ শুনতে পাবে, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। সালমা বেগম কথাটা বলেই রান্নাঘরের দিকে গেলেন। নিবিড় মাহিদকে ফোন দিয়ে ঈশাককে তুলে নিয়ে আসতে বলল। নিবিড়ের চোখে বারবার প্রিয়তার হাত ঈশাকের মুঠোর ভিতরে তা ভেসে উঠছে। প্রিয়তা, আপনি জানেন না আমি আপনাকে এই মনে কোন জায়গায় রেখেছি আর আপনি কি না। কেন ঠকালেন আমাকে? আপনার জন্য আমি তনুকে ছেড়ে এসেছি। অবশ্য তনু আমাকে কখনো ভালোই বাসেনি, ভালোবেসেছে আমার টাকাকে। কিন্তু আপনার মাঝে আমি সেসব কিছুই দেখিনি। আপনার সততা, বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আজ আপনার চরিত্র দেখে আমার নিজেরই খারাপ লাগছে। ঈশাক বসে আছে নিবিড়ের সামনে। ভয়ে ভয়ে ঈশাক নিবিড়ের দিকে তাকিয়ে, আমাকে এইখানে কেন এনেছেন জানতে পারি? নিবিড় গম্ভীর হয়ে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, মেয়েদের হাত ধরতে খুব ভালো লাগে, তাই না? কি বলছেন এইসব? ভাজা মাছ এখন উল্টো খেতে জানেন না, তাই না? আপনি আমার ওয়াইফের হাত ধরলেন কেন? আপনি জানেন তার জন্য আমি আপনাকে কি করতে পারি? দেখুন, আমি খারাপ কিছু ভেবে ওর হাত ধরিনি। আর ও যে আপনার ওয়াইফ আমিও সেটা জানি না। আমি জানতাম। যাই হোক, আসলে আমি প্রিয়তার কাছে অনুরোধ করছিলাম ওর ছোট বোনটাকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমার ছোট ভাই ওর বোনকে খুব ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলি মেজ বোনটা রাজি না এই বিয়েতে। সেটা নিয়ে প্রিয়তাকে অনুরোধ করে রাজি করাচ্ছিলাম, কিন্তু প্রিয়তা বলল ওদের কারোর সাথে নাকি ওর যোগাযোগ নেই। তাই আমি ওর নিবিড় ঈশাককে থামিয়ে, তাই বলে আপনার হাত ধরতে হবে? আসলে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, কোনো উপায় না দেখে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। নিবিড় কিছু না বলে উঠে গিয়ে মাহিদকে বলল ঈশাককে বাড়িতে দিয়ে আসতে। রাত 11টা। নিবিড় বাড়ি এসে ড্রয়িং রুমে দেখে মোশাররফ হোসেন সহ সবাই বসে কথা বলছে। নিবিড়কে দেখে বলল, কিরে, এত রাত করে বাড়ি ফিরে এলি? নিবিড় গম্ভীর মুখে বলল, কাজ ছিল। চোখ দুটো যেন প্রিয়তাকে খুঁজে বেড়াচ্ছে, বারবার উপরের দিকেও তাকাচ্ছে। অন্য সময় প্রিয়তা নিবিড়ের কথা শুনলেই নিচে নেমে এসে পানির গ্লাসটা এগিয়ে দেয়, কিন্তু আজ এলো না।
হয়তো দুপুরের থাপ্পড়টা বাড়াবাড়ি হয়ে গেছে, অতটা বাড়াবাড়ি আমি না করলেও পারতাম। ড্রাইভার কয়েকটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলল, স্যার এগুলো গাড়িতে রেখে আসছিলেন। শেফালি আপা, এইগুলো নিয়ে সবাইকে দাও। কিসের মিষ্টি? তুই তো কোনো কারণ ছাড়া মিষ্টি নিয়ে আসিস না। মা, আজ আমি অনেক বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছি, সেটারই। আলহামদুলিল্লাহ। শেফালি, সবাইকে মিষ্টি দিয়ে দাও। কথাটা বলে সালমা বেগম উঠে গিয়ে টেবিলের খাবার দিয়ে তারপর বলল, নিবিড় খেতে আয়। মা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। মোশাররফ হোসেন উঠে গিয়ে বলল, সালমা, তোমাকে একটা কথা বলা হয়নি দুপুরে, তবে যা দেখে আসলাম আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কথাটা শুনে নিবিড় সিঁড়িতে পা দিয়ে দাঁড়িয়ে পড়ল। সেটা কেউই খেয়াল করেনি। নিবিড়ের অফিসে রিশাদ নামের একটা ছেলেকে দেখে আসলাম। আমার খুব পরিচিত মনে হলো। নিবিড় মুচকি হেসে মাথা নাড়িয়ে উপরে উঠে গেল। প্রিয়তার রুম অন্ধকার করে শুয়ে আছে, দুপুরের পর থেকে কিছুই খায়নি। সালমা বেগম অনেকবার ডেকেছে কিন্তু প্রিয়তা যায়নি। নিবিড় লাইট জ্বালাতেই প্রিয়তার চোখ কুঁচকে, জুহি তুমি আবার এসেছো? নিবিড় গায়ের কোট খুলে প্রিয়তার কাছে এসে বসে। আপনার অনেক লেগেছে তাই না? প্রিয়তা নিবিড়ের কথা শুনে উঠে বসে নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় প্রিয়তার গালের দিকে তাকিয়ে দেখে অনেকটাই লাল হয়ে আছে। উঠে গিয়ে ড্রয়ার থেকে মলম নিয়ে বসে। কাছে আসুন। কথাটা বলতে প্রিয়তা নিবিড়ের দিকে করুণ চোখে তাকালো। নিবিড় ধমকে বলল, কি হলো? কথা কানে যায় না? কাছে আসতে বললাম তো। প্রিয়তা এগিয়ে এসে বসলো। নিবিড় মলম লাগিয়ে দিতে দিতে বলল, আপনি আমাকে তখন বললেই তো সব মিটমাট হয়ে যেত। আপনিও জেদ ধরে উল্টাপাল্টা কথা বলছেন, আর আমিও রেগে নিজেকে সামলাতে পারিনি। প্রিয়তা নিশ্চুপ হয়ে আছে, চোখ দুটো টলমল করছে। নিবিড় প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলুন খাবেন। দুপুর থেকে না খেয়ে আসছেন তা আমি ভালো করেই জানি। আমি খাবো না, আপনি খেয়ে আসুন। প্লিজ আমার কথার উপর কথা বলবেন না, এটা আমার একদম অপছন্দ। প্রিয়তা কিছু না বলে উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে পড়ে যেতেই নিবিড় ধরে ফেলে। প্রিয়তা নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে, আমি যাচ্ছি, আপনি আসুন। না দিয়ে কয়েকদিন থেকে রিশাদের সাথে তেমন কথা বলে না, চুপচাপ হয়ে থাকে। রিশাদ জিজ্ঞেস করলেও ব্যাপারটা সে এড়িয়ে যায়। রিশাদ অফিস থেকে ফিরে নাদিকে চেপে বসেছে। কেন সে এমন করছে? নাদি আজও চুপ করে আছে। নাদু প্লিজ, তুমি আমাকে বলো, তোমার বাড়ির জন্য মন খারাপ করছে? না রিশাদ, তবে মাঝে মাঝে অতীতগুলো সামনে এসে যায়, তখন হয়তো মন খারাপ হয়। মিস করি অনেক কিছু। অতীত? নাদু প্লিজ আমাকে বলো কি হয়েছে। ভাই? কার ভাই? রিশাদ আমার ভাই, যার গন্ধ আমি প্রতিনিয়ত পাই। তোমার ভাই এখানে আসে? কই, তুমি তো আমায় এ ব্যাপারে কিছু বলো না। রিশাদ, আমার ভাইকে তুমি চিনো? না, তবে তোর মুখ থেকে যা শুনেছি তাতে আমার অফিসের বসের মতো তার খ্যাতি, তাই না? নাদিয়া রিশাদের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ওই আমার ভাই রিশাদ। রিশাদ কিছুটা সময় নিস্তব্ধ থেকে উঠে দাঁড়িয়ে, আমায় এতদিন বলনি কেন? রিশাদ, কিভাবে বলবো, আর কি বা বলতাম আমি? কাল আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। মানে? নাদু, এই চাকরি আমার পক্ষে করা সম্ভব নয়। নাদিয়া রিশাদের কথায় কিছু না বলে চুপ করে চোখের পানিগুলো ঝরিয়ে যাচ্ছে।